জাপানে এমন একটি দ্বীপ আছে যেখানে কেবল সাপই রাজত্ব করে। এই সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, এতটাই বিপজ্জনক ছিল যে পুরো দ্বীপের অন্যান্য প্রাণীদের মধ্যেও তারা আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। প্রতি বছর শত শত মানুষ তাদের কামড়ে মারা যেত এবং এখানকার সরকারের কাছে কোনো সমাধানও ছিল না। কিন্তু হঠাৎ একদিন জাপান সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যে কেবল সেই দ্বীপের বাসিন্দারা নয়, সাপের জাতি ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি এনে এই দ্বীপে ছেড়ে দেয়। বেজি এমন একটি প্রাণী যা সাপ তাড়া করে হত্যা করার জন্য বিখ্যাত। তারা সাপ হত্যাকে এক ধরনের খেলা বলে মনে করে। জাপানি বিজ্ঞানীদের কাছে এটি একমাত্র নিখুঁত সমাধান বলে মনে হয়েছিল। কিন্তু তখন কেউ ভাবেনি যে এই অদ্ভুত সিদ্ধান্তের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এটি এমন একটি সিদ্ধান্ত যা প্রকৃতির নিয়ম ভেঙেছিল। কিন্তু জাপানিরা 25 বছর পরে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে প্রকৃতির সাথে খেলার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। 1970-এর দশকে জাপানের আমিমা ওশিমা দ্বীপে একটি গুরুতর সংকট দেখা দেয়। ভয়ঙ্কর হাবু সাপের আতঙ্ক দ্বীপের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। প্রতিদিন নিরীহ মানুষ বিষাক্ত সাপের কামড়ে শিকার হতে শুরু করে। এই বিপজ্জনক সাপের বিষ এতটাই তীব্র ছিল যে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত ছিল। দ্বীপের উর্বর জমি এবং পশুপালন এলাকায় বিচরণ করে সাপগুলি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য উদ্বেগের কারণ। অসাবধানতার কারণে সাপ কৃষকদের পায়ের নিচে পড়ত। এর ফলাফল ভয়াবহ হতো। সেই সময় এই বিষের বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিষেধক সহজেই পাওয়া যেত না। জাপানের বিজ্ঞানীরা অবশ্যই একটি প্রতিষেধক তৈরি করার চেষ্টা করেছিলেন এবং অবশেষে সফলও হয়েছিলেন। কিন্তু সমস্যাটি অন্যত্র ছিল। এই প্রতিষেধককে নিরাপদে রাখার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রের প্রয়োজন ছিল, যেখানে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ দরকার ছিল। 1980-এর দশকে জাপানের গ্রাম অঞ্চলে এই ধরনের সুযোগ সুবিধা অপর্যাপ্ত ছিল। ফলস্বরূপ সাপের কামড়ে রোগীদের প্রায়শই হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে সাপের ভয়ে ভীত কৃষকরা তাদের পৈতৃক জমি ছেড়ে কাজের সন্ধানে শহরে যেতে বাধ্য হয়। ধীরে ধীরে সবুজ দ্বীপটি জনশূন্য হয়ে পড়তে শুরু করে। জাপান সরকার একটি বড় দ্বিধায় পড়ে যায়। তাড়াহুড়ো করে ডাকা উচ্চ পর্যায়ের বইটাকে দ্বীপটিকে সাপের অভিশাপ থেকে মুক্ত করার উপায় নিয়ে আলোচনা শুরু হয়। একই সাথে একজন বিজ্ঞানী এমন প্রাণীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন যারা কেবল সাপ খাবে না, বরং সাপের বিষ দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। সরকার প্রকৃতি নিয়ন্ত্রণের এই অনন্য ধারণাটি গ্রহণ করে। দীর্ঘ আলোচনার পর বিজ্ঞানীরা বেজিকে বেছে নেয় সাপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজন আদম্য যোদ্ধা। সাপ এবং বেজির মধ্যে সম্পর্ক প্রাচীনকাল থেকে শত্রুতার। লড়াই শুরু হয় এবং শেষ পর্যন্ত চলতে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে বেজিই জয়ী হয়। হাবু সাপও তাদের শিকারের তালিকায় ছিল। বেজির শরীরে উপস্থিত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা সাপের বিষের প্রভাব দূর করতে ব্যবহৃত হয়। অর্থাৎ হাবু সাপ কামড়ালেও বেজি কষ্ট পায় না, বরং তারা সাপটিকে ছিঁড়ে ফেলা পর্যন্ত থামে না। এছাড়াও বেজি কেবল ক্ষুধা মেটানোর জন্যই নয়, নিছক আনন্দের জন্য সাপকে মেরে ফেলে। যদি একবার দেখতে পায় তবে এটিকে জীবিত ছেড়ে দেয় না। কিন্তু এখানে একটি বড় বাধা ছিল, বেজি জাপানের স্থানীয় প্রাণী নয়। এর আদি বাসস্থান হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতন দেশ, যেখানে পরিবেশ জাপানের থেকে আলাদা। ঝুঁকি নিয়ে বিজ্ঞানীরা ওই দেশগুলি থেকে 30টি বেজি ধরে আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেয়। তারা বিশ্বাস করেছিল যে এখন দ্বীপবাসীরা সাপের ভয় থেকে মুক্ত হবে এবং অন্যদিকে তারা দ্বীপটিকে ইঁদুরের উপদ্রব থেকেও রক্ষা করবে। কিন্তু কয়েক বছর পর বেজির সংখ্যা 30 থেকে 30,000-এ বৃদ্ধি পায়। তখন বিজ্ঞানীরা তাদের আচরণ দেখে অবাক হয়ে যায়। তারা দেখেন যে বেজি সাপ শিকার করতে খুব একটি আগ্রহী হচ্ছে না, বিপরীতে সাপের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। এর প্রধান কারণ হলো হাবু সাপের নিশাচর স্বভাব, অর্থাৎ তারা রাতে শিকার করত, এবং বেজিদের দৈনিক স্বভাব, অর্থাৎ তারা দিনের বেলায় শিকার করত। এমনকি দিনের বেলায় যখন তারা একে অপরের মুখোমুখি হতো তখন বেজিরা সাপ হত্যায় খুব বেশি উৎসাহিত হতো না। এছাড়াও এই অভিযানের একটি অপ্রত্যাশিত প্রতিকূল প্রভাব প্রকাশ পায়। যখন দিনের বেলায় সাপ পাওয়া যেত না তখন বেজিরা তাদের খিদে মেটাতে দ্বীপের বিরল প্রজাতির খরগোশ ধরে খেতে শুরু করে। তারা স্থানীয় পাখিদের ডিম চুরি করে খেয়ে তাদের সংখ্যা বৃদ্ধিতে বাধা দিতে শুরু করে। এমনকি তারা কৃষকদের ফসল ধ্বংস করতে শুরু করে। ফলস্বরূপ যে সমস্যার জন্য বেজিদের আনা হয়েছিল তা বহুগুণ বেড়ে যায়। সাপের নিষ্ঠুরতার সাথে বেজিদের একটি নতুন উপদ্রব যোগ হয়। 80-এর দশকে মুক্তিপ্রাপ্ত 30টি বেজি 25 বছর পর 30,000-এ পরিণত হয়। তারা নির্ধারিত এলাকা ছেড়ে দ্বীপের মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পরিবেশে একটি ভয়াবহ পরিবর্তন লক্ষ্য করে। অনেক পরিচিত প্রাণী ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। তারা বুঝতে পেরেছিল যে সাপ বেজিকে মারছে না, বরং প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে। বিজ্ঞানীরাও বুঝতে পেরেছিল যে এই পরিস্থিতি চলতে থাকলে দ্বীপের নিজস্ব জীববৈচিত্র্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এরপরে একটি নতুন যুদ্ধ শুরু হয়, মানুষ বনাম বেজি। বেজিদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটি বিশাল অভিযান শুরু হয়। লোকেরা ফাঁদ পেতে প্রশিক্ষিত কুকুরের সাহায্য নেয়। বেজিদের ক্রমবর্ধমান সংখ্যা দেখে স্থানীয় লোকেরা একটি নতুন এবং কঠিন শত্রুর সাথে লড়াই শুরু করে। অবশেষে জাপান সরকার পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে 2000 সালের প্রথম থেকে বেজি নির্মূল অভিযান ঘোষণা করে। তাদের ধরার জন্য বিশেষ দল গঠন করা হয়। পুরো আমামি ওশিমা দ্বীপে ব্যাপক অনুসন্ধান এবং গ্রেপ্তার চালানো হয়। কিন্তু ছোট এবং দ্রুতগতি বেজিতে ধরা কঠিন ছিল। তাই সরকার যেসব এলাকায় বেজি চলাচল করত সেখানে গোপন ক্যামেরা স্থাপন করে, তাদের চলাচলের পথ চিহ্নিত করে এবং বিশেষ ফাঁদ স্থাপন করে। যেখানে বেজিদের সংখ্যা বেশি ছিল সেখানে খাবারে বিষ মেশানো হতো
বিশেষভাবে প্রশিক্ষিত কুকুররা গন্ধ শুকে বেজিদের গোপন আস্তানা খুঁজে বের করত। প্রতি রাতে দলটি বছরের পর বছর ধরে দ্বীপে একটি অভিযান পরিচালনা করে। অবশেষে 2018 সালে জাপান সরকার আমি মৌসুমা দ্বীপকে সম্পূর্ণরূপে বেজিমুক্ত ঘোষণা করে। এই অভিযানে প্রায় 40,000 বেজি ধরা পড়ে এবং মারা যায়। এটি নিষ্ঠুর শোনাতে পারে, তবে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা করার এটাই ছিল একমাত্র উপায়, কারণ ততক্ষণে বেজিদের ছাক প্রায় 15টি প্রজাতিকে বিলুপ্তের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। দ্বীপে সাপের কামড়ও কমে গেছে, তবে এটি স্থানীয় জনগণের সচেতনতা, তাদের নিজস্ব ফাঁদ এবং 2005 সাল থেকে একটি সহজলভ্য অ্যান্টিভেনমের কারণ হয়েছিল। বর্তমানে আমামি ওশিমা দ্বীপে কোনো বেজি নেই, কিন্তু হাবু সাপ এবং ইঁদুর এখনও আছে। দুঃখের বিষয়, মানুষ বেজিদের সাথে কয়েক দশক ধরে যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু সেই ছোট প্রাণীদের রেখে যাওয়া ক্ষত আজও সেরে ওঠেনি। দ্বীপের স্বাভাবিক জীববৈচিত্র্য এখনও পুরোপুরি পুনরুদ্ধার হয়নি। এই ঘটনা আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ যতই বুদ্ধিমান হোক না কেন, যদি সে প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে যায়, তাহলে ফলাফল ইতিবাচক হয় না। প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমাদের দায়িত্ব। এটি লঙ্ঘন করলে ভবিষ্যতে ভয়াবহ পরিণত হতে পারে। এটি ছিল অবিশ্বাস্য সত্য ঘটনা, যেখানে প্রকৃতির হুমকি এড়াতে গিয়ে মানুষ আরেকটি বড় বিপর্যয়ের আমন্ত্রণ জানিয়েছে। যদি আপনিও বিশ্বাস করেন যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমাদের দায়িত্ব, তাহলে এই ভিডিওটিতে লাইক দিন। আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।